আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। সিটি স্ক্যানের পর ভর্তির বিষয়ে সিদ্ধান্ত। দশ হাজার ছড়ানো করোনা মৃত্যু, একদিনে ৯৪ জন। লকডাউনের দ্বিতীয় দিন রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ। এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ ৫ দেশে প্রবাসীদের জন্য। ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি কম, পরিবহন সংকটে চরম ভোগান্তি গার্মেন্টস কর্মীদের। এবং করোনা পরীক্ষার চাপ বাড়ায়, রিপোর্ট আসছে দেরিতে, বিড়ম্বনায় সাধারণ মানুষ, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ৯:৩০টার দিকে গুলশানের বাসা থেকে বিশেষ ব্যবস্থায় তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিকী। বিকেলে তার গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখে আসার পর তিনি বলেন, খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন সহ সবকিছু ভালো আছে। সতর্কতার জন্য তার সিটি স্ক্যান করা হচ্ছে। এই পরীক্ষার রিপোর্টের উপরই নির্ভর করছে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হবে কিনা। আর সব মোটামুটি বায়োকেমিক্যাল প্যারামিটার, ফিজিক্যাল স্ট্যাটাস, অক্সিজেন স্যাচুরেশন এবং অ্যাপেটাইট, অন্যান্য সব দিকে উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এই সিটি স্ক্যান দেখে মনে করি যে বাসায় রেখে চিকিৎসা করাটা ওনার জন্য ভালো হবে, তাহলে আমরা বাসায় রাখবো। আর সিটি স্ক্যান দেখে যদি মনে করি না আমরা ২-৩ দিনের জন্য বা কয়েকদিনের জন্য ওনাকে হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার, আমরা সেটাও করব। ১০,০০০ ছাড়ালো দেশে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা। এর মধ্যে ১,০৩৫ জনই গত ১৫ দিনে মারা গেছেন। সবশেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪ জনের। এই সংক্রমণ ধরা পড়েছে পরীক্ষার ২১% হারে ৪,১৯২ জনের শরীরে। চিকিৎসকরা বলছেন, করোনার উৎস বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে হবে। রিপোর্ট করছেন নিয়াজ-জামান সজীব। গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর পর থেকে ১৩ মাসের মাথায় এই ভাইরাসের ছোবলে সরকারি হিসেবেই মৃত্যুর সংখ্যা ১০,০০০ ছাড়ালো। সবশেষ ২৪ ঘন্টায় ৯৪ জন সহ এ যাবৎ মারা গেছেন ১০,০৮১ জন। এর মধ্যে ১,০৩৫ জন মারা যান এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ও শনাক্ত গত কয়েকদিনের চেয়ে কম। ১৯,৯৫৯টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী পাওয়া গেছে ৪,১৯২ জন। শনাক্তের হার ২১%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৬৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ্ব মারা গেছেন ৫২ জন, আর ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৯ জন। নিয়াজ-জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ২ ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী ২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে রাজশাহী থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে দুপুরে তাকে ঢাকায় আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফজলে হোসেন বাদশার চিকিৎসা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছিল, করোনা পরিস্থিতিতে সর্বাত্মক লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় কয়েক হাজার প্রবাসী কর্মী কর্মস্থলে ফিরতে পারছেন না। জরুরি পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে বেড়েছে লোক চলাচল। জরুরি সেবার বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় প্রথম দিনের তুলনায় সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। অপ্রয়োজনীয় চলাচল ঠেকাতে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত থেকে জরিমানা করা হয় অসংখ্য মানুষকে। তবে জরুরি কাজে যারা বের হয়েছেন তাদের ছেড়ে দেওয়া হয়। রিপোর্ট মাহবুব কবির চপলের। বৃহস্পতিবার সকাল 9:30 রাজধানীর বিজয় সরণি মোড়ে দেখা গেল ব্যক্তিগত গাড়ির চাপ, যা সামাল দিতে ব্যস্ত থাকতে হয়েছে ট্রাফিক বিভাগকে। প্রথম দিনের মতো বিভিন্ন স্থানে ছিল পুলিশের চেকপোস্ট, কিন্তু বেশিরভাগ গাড়ি ছাড়তে হয়েছে জরুরি কারণ দেখানোয়। জরুরি সেবার জন্য যেসব প্রতিষ্ঠান খোলা রয়েছে, নিজস্ব পরিবহনে কর্মী আনা নেওয়ার ব্যবস্থা না করায় প্রধান সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। যাদের গাড়ি নেই, ভ্যাকসিন নিতে যাবার সময় তাদের পড়তে হয় বিড়ম্বনায়। টিকা কার্ড দেখানোর পরও হয়রানির অভিযোগ করেছেন অনেকেই। আমাদের তার গাড়ি নেই, এখন আমাদের রিক্সায় যেতে হবে, কারণ বাস চলে না, চলে না, যে উবার টুবার কিছুই চলে না। তাহলে আমরা এখন এই প্রশ্ন কার কাছে? 10 জায়গায় আমাদের থামাইছে, জায়গায় আমাদের নামতে হয়েছে, বাস সরাতে হয়েছে। এগো গাড়ি চলে, আমার চলে না, আমরা গরিব মানুষ, উজা নিছে বাসায়, ফ্যামিলি বাসা ভাড়া, কালকে কাজে যায়নি, আজকে কি খাই উজারা নিব। এটা হচ্ছে রিক্সা বন্ধ এলাকা, এখানে রিক্সা ইন্টারেস্ট করতে পারবেন, এটা স্বাভাবিকভাবে, এটা রুটিন। তবে যাদের কাছে মুভমেন্ট পাস ছিল তারা নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে। অপ্রয়োজনীয় চলাচল ঠেকাতে শাহবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। নির্দেশনা অমান্যকারীদের করা হয় জরিমানা। 500 টাকা জরিমানা করছে, এখন তো অহরহের গাড়ি চলে যাচ্ছে, শুধু আমাদের 3-4টা গাড়ি ধরে ফেললো। যদি কেউ হুইমসিক্যালি বা কেয়ারলেসলিভাবে নির্দেশনাকে আপনার ওভারটেক করে যদি কেউ বের হচ্ছে, আমরা জানেন অলরেডি কিন্তু তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে জরিমানা করা হচ্ছে। ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষের বাস। 1% মানুষ যদি জরুরি কাজে বের হন, তাহলে লাখ লাখ মানুষের চলাচল, যা শুধুমাত্র আইন প্রয়োগ করে ঠেকানো অসম্ভব। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চললেও গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম। পরিবহন সংকটের কারণে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে যাতায়াতে পড়তে হয় চরম ভোগান্তিতে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে লেনদেন চলে। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে 2:30টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া বিধিনিষেধের মধ্যে রোস্টারিংয়ের মাধ্যমে ব্যাংক পরিচালিত হচ্ছে। রাজধানীর অধিকাংশ শাখা ঘুরে দেখা গেছে গ্রাহকদের উপস্থিতি অনেক কম। লোকজন কম আছে, সিরিয়াল নাই কোনো, ভালো লাগতেছে, খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে কাজ শেষ করে। টাকা জমা দিতে আসছে, লাইনও কম আছে, লোকজন কম, ভালোই লাগছে। অনেক শাখায় স্টাফ পরিবহন ব্যবস্থা করা সম্ভব হয়নি। অফিস থেকে যাদের বাসা দূরে, তাদের অনেকেই যানবাহন সংকটের কারণে অফিসে আসতে পারেননি। রাস্তায় পরিবহন তো সেভাবে নাই, রিক্সা আমরা পাচ্ছি না, অনেক দূর হেঁটে আসতে হচ্ছে। অনেকটা পথ আমার হেঁটে এসে তারপরে রিক্সা নিতে হয়েছে। লকডাউন না থাকলে হয়তো এই সমস্যাটা হইতো না। সর্বাত্মক লকডাউনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে প্রধান কার্যালয় ও শাখাগুলো পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। অল্প সংখ্যক কর্মচারীদেরকে আমরা ব্যাংকে আনছি এবং যতদূর সম্ভব নিজেদেরকে এবং আমাদের ক্লায়েন্টদেরকে সুরক্ষার সাথে যাতে সার্ভিসটা দিতে পারে সেদিকে আমরা যত্নবান আছি। লকডাউন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের বিভিন্ন যে কর্মস্থলে পৌঁছানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এই সময়টাতে আমরা তো অলরেডি দেখতে পাচ্ছি তারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বিধিনিষেধের আওতায় ব্যাংকের যেসব শাখা বন্ধ থাকবে তাতে বিশেষ ব্যবস্থায় গ্রাহক সেবা চালু রাখার নির্দেশ থাকলেও তা অনেক ক্ষেত্রে এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর শিল্প কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কাজ হলেও সাভারের চিত্র ছিল ভিন্ন। নিজস্ব পরিবহনে শ্রমিকদের আনা নেয়ার সরকারি নির্দেশনা থাকলেও অধিকাংশ কারখানাই তা মানছে না। ফলে শারীরিক দূরত্ব না মেনে একসাথে দল বেঁধে পোশাক শ্রমিকরা কাজে আসছেন। রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্ট। ঢাকা সচল রাখতে কঠোর লকডাউনের মধ্যে কিছু শর্তে গার্মেন্টস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এসব শর্তের মধ্যে নিজস্ব পরিবহন শ্রমিকদের আনা নেওয়া করা এবং কঠোর স্বাস্থ্যবিধি মানা অন্যতম। সরজমিনে রাজধানীর বিভিন্ন গার্মেন্টসে ঘুরে দেখা যায় অধিকাংশ শ্রমিকই পায়ে হেঁটে আসছেন তাদের কর্মস্থলে। গার্মেন্টস খোলা তো কিছু করার না, গার্মেন্টস বন্ধ হলে তো আমাদের চলবো না, আমাদের তো কাজ করে খাইতে হইব। এখন গার্মেন্টস বন্ধ না দিলে এখন তো আমাদের তো পেটের দায়ে ডিউটি করতেই হবে। পোশাক শ্রমিকরা জানান, করোনা ভাইরাসের এই ঊর্ধ্বমুখীর মধ্যে চাকরি হারানোর ভয় এবং সংসার চালানোর জন্য অনেকটাই ঝুঁকি নিয়ে তারা কাজে যোগ দিয়েছেন। কারণ আসলে গার্মেন্টসে যারা জব করি আমরা তো আসলে গরিব, খালি বন্ধ দিলেই তো যে এমন তো হবে না, আমাদের তো চলা লাগবে না। এখন যেহেতু পেটের দায়ে মানুষ কাজ করে, আমাদেরও কাজ করে খাওয়া লাগবে, কিছু করার নেই। অন্যদিকে চরম ভোগান্তিতে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের 1500 তৈরি পোশাক কারখানা প্রায় 30 লাখ শ্রমিক। তাদের আনা নেওয়ার জন্য অধিকাংশ কারখানার মালিকই পরিবহনের কোনো ব্যবস্থা করতে পারেনি। তবে গার্মেন্টসের প্রবেশ পথে রয়েছে জীবাণুনাশক টার্নেল এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। আমরা নিজের সতর্কভাবে চলে যাতে আমাদের এরকম না হয় যে সবাই 3 ফুট দ্রুত হয়ে কাজ করি। আমরা স্বাস্থ্য মেনে কাজ করছি, সবাই দূরত্ব বজায় রেখে কাজ করছি। স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরি চালাচ্ছে। আমি লোকাল জনপ্রতিনিধি হিসাবে আমি দেখতে আসলে আসলে ওনারা ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে কিনা। তবে করোনাকালে চাকরিচ্যুত না করা, ঝুঁকি ভাতা এবং ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে শ্রমিকরা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। ঠিক সময়ে করোনা পরীক্ষার ফল না পাওয়ার বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেককে। নমুনা দিয়ে কেউ 10 দিনেও পাচ্ছেন না রিপোর্ট। জনস্বাস্থ্যবিদরা বলছেন এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। তবে পরীক্ষার চাপ ও ডাটা এন্ট্রি করতে সময় লাগায় রিপোর্ট দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। একরামুল হক সায়েমের রিপোর্ট। বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ইয়াকুব হোসেন। করোনা উপসর্গ দেখা দেয় 4 এপ্রিল ব্র্যাকের একটি বুথে পরীক্ষার জন্য তার বোনের স্যাম্পল জমা দেন, কিন্তু 10 দিন পর রিপোর্টে জানেন বোন করোনা পজিটিভ। অন্যদিকে উত্তরা ব্র্যাকের আরেকটি বুথে স্যাম্পল দিয়ে 8 দিনের মাথায় নেগেটিভ রিপোর্ট পান মাহিন আফরোজ। কোথাও কোনো কন্ট্যাক্ট নাম্বার পাইনি, ওদেরকে কন্ট্যাক্টই করতে পারিনি এবং কোনোভাবেই রিপোর্টটা কালেক্ট করতে পারছিলাম না। এই যে 8 দিন একটা প্রসেস, দিস এন্টায়ার সিচুয়েশন, এটা আমাকে যে অ্যাংজাইটি দিয়ে গো থ্রু করতে হয়েছে, আমার যে মেন্টাল স্ট্রেসটা দিয়ে গো থ্রু করতে হচ্ছে। একটা রিপোর্ট যেটা আমার 72 ঘন্টায় পাওয়ার কথা, সেটার জন্য আমার 2 সপ্তাহ আসলে ওয়েট করতে হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় এমন অনেকেই পড়ছেন ভোগান্তিতে। শনাক্তের বিষয়টি নিশ্চিত হতে না পেরে চিকিৎসা সংকটে যেমন পড়ছেন, তেমনি তাদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকিও তৈরি হচ্ছে। রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি না মেনে সবার সাথে মেলামেশা করে বাইরেও চলে যায়, ফলে কিন্তু তারা করোনার বিস্তার সহায়ক ভূমিকা পালন করে। এই কারণেই আমরা মনে করি অন্তত 24 ঘন্টার মধ্যে টেস্টের রিপোর্ট প্রদান করা উচিত। এমন বাস্তবতা স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান পরীক্ষার চাপ বাড়ায় রিপোর্টে বিলম্ব হচ্ছে। এছাড়া ল্যাবগুলোতে কারিগরি ত্রুটির কারণেও সমস্যার কথা জানান তিনি। মেশিনের ক্যাপাসিটির বাইরে হয়ে গেলে হয়তো পরীক্ষা করতে দেরি হচ্ছে, আবার এগুলো মানে আমাদের ডাটা এন্ট্রি অপারেটররা এমআইএস এগুলো ঢোকাতে মানে প্রসেসে আসলে একটু দেরি হচ্ছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে মেশিনগুলো চলছে, প্রায় দেখা যায় এই ল্যাবের মেশিন খারাপ, ওই ল্যাবের মেশিন খারাপ। সব দিক থেকে মানে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যে রিপোর্ট দিতে যেন কোনোভাবে দেরি না হয়। বর্তমানে দেশে 250-র বেশি ল্যাবে দৈনিক গড়ে 30,000 মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
লকডাউনের মধ্যে ক্র্যাক ডাউন দিয়ে মিথ্যা মামলায় ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিভিন্ন সংগঠনের মোদি বিরোধী বিক্ষোভের সময় সহিংসতা মামলায় বিএনপির 181 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একদলীয় শাসন বাস্তবায়ন ও বিরোধী দলকে দমন করতে সরকার আবারও গ্রেফতার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কেন্দ্র করে এবং এর মধ্যে সত্যিকার অর্থে একটা ক্র্যাকডাউন হয়েছে। ক্র্যাকডাউনটা হচ্ছে ইতিমধ্যে এই সুযোগটা নিয়ে তারা বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা করছে, গ্রেফতার করছে এবং এই বিষয়টা ঠিক সেইভাবে মিডিয়ার সামনে উঠেও আসতে পারছে না। হয় দেখি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আজকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী এক রাজতান্ত্রিক একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। ব্যর্থ রাজনৈতিক কৌশল ঢাকতে বিএনপি জনগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার নয়, জনগণকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি প্রতিশোধ নিচ্ছে। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, হেফাজতে ইসলামের 26শে মার্চের তাণ্ডবের 18 দিন পর আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির দেওয়া বক্তব্য মিথ্যাচার। করোনা নিয়ে আমাদের কারোই রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি যদি আজ এই মহামারীর সময়ে প্লেম গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই দেশের জনগণের জন্য শুভ। কুমিল্লার বুড়িচঙ্গে চিরনির্জয় সহায়তা হলেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু। এর আগে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। আব্দুল মতিন খসরুর দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বীর এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। প্রধান বিচারপতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। তার মৃত্যুতে আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে একজন মানসপুত্রকে বাংলাদেশ হারিয়েছে এবং একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। আমি জানি না এই শূন্যতা পূরণ হবে কিনা। আব্দুল মতিন খসরু উনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করছেন এবং দেশ এবং জনগণের জন্য কাজ করে গেছেন। তার এই মৃত্যুতে অপরিমিত ক্ষতি হয়েছে। এর আগে এখানেই অনুষ্ঠিত হয় আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা। অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। 1950 সালে জন্ম নেয়া আব্দুল মতিন খসরু মুক্তিযুদ্ধে কুমিল্লার বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এই এলাকা থেকে পরে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত মাসেই তিনি নির্বাচিত হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এর পরপরই করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এবারে ই ভ্যালি ইফতার সংবাদ। প্রধান সড়কে দেখা না গেলেও রাজধানীর বিভিন্ন এলাকার অলিতে গলিতে ছিল ইফতারি দোকান। স্বাস্থ্যবিধি না মেনে এসব দোকানে চলে বেচাকেনা। লকডাউনের প্রভাব পড়েনি পাড়া মহল্লায়। কারো মুখে মাস্ক থাকলেও অনেকেরই মাস্ক নেই। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। এতে করে লকডাউন কতটা সফল হবে আর করোনা সংক্রমণ কতটা কমবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর হাতিরপুল এলাকা, নানা পদের ইফতারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
দুপুর থেকেই তা কিনতে ভিড় মহল্লার বাসিন্দাদের। নগরীর প্রায় সব এলাকাতেই চলছে এমন বেচাকেনা। জরুরি প্রয়োজন ছাড়া এবারের লকডাউনে ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও ইফতার কিনতে অলিতে গলিতে মানুষের ঢল নেমেছে। রাজধানীর মগবাজার, ফার্মগেট, তেজকুনিপাড়া সহ বিভিন্ন এলাকায় পাড়া মহল্লার রেস্তোরাঁ এমনকি ফুটপাতের খাবারের দোকানেও চলছে এসব পণ্যের বেচাকেনা। না কিনে ভালো, দোকানপাট তো আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, এই জন্য না এটা পরিহার করা উচিত। না কিনে উচিত না, আমরা ছেপ কিনতেছি ওই জন্য। না বাসায় আমরা তো ব্যাচেলার মানুষ, কেনা উচিত না, তারপরে তো ইফতারি করতে হবে। ওয়াইফ বাচ্চারা বলছে একটু হালিম খাওয়ার জন্য, আর সবই বাসায় হয়, জাস্ট হালিমটার জন্য আসা, আর কিছু না। বাসায় বাইরে খাবার খুব একটা হয় না আমাদের, ফল ফ্রুট এইটাই চলে। ইফতার সামগ্রী কিনতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যেও পাশাপাশি দাঁড়িয়ে হইচই করে অনেকেই ভিড় করছিলেন দোকানে। তাড়াহুড়ো করে বের হয়ে গেছে, এখন অবশ্যই মাস্ক পরা উচিত। আম পাবলিক কিছু করার নয়, কি করব আমরা বলতেছি আপনারা গ্যাপ মেইনটেইন করেন, ওনারা মেইনটেইন করতেছে না। রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি চলমান মহামারী পরিস্থিতির মধ্যে আরও সতর্ক না হলে সংক্রমণ মারাত্মক রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও প্রণোদনা প্যাকেজ আসতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রণোদনা প্যাকেজ নিয়ে কাজ করছেন। করোনার প্রভাব নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ভার্চুয়াল সেমিনারে এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা করোনার প্রভাব দীর্ঘায়িত হওয়ায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঢেলে সাজানোর পরামর্শ দেন সরকারকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান তারা। এর আগে সিপিডি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশের ৫৮% মানুষ সরকারের প্রণোদনা প্যাকেজ সম্পর্কে কোনো ধারণা পাননি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে একদিনের রেকর্ড ২ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১,০৩৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে সারা দেশে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২,৭৩৯ জন। সব মিলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১.৫ কোটির কাছাকাছি, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১,৭৩,০০০। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে ৬৮ ঘণ্টার কারফিউ জারি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার রাত ১০টা থেকে কার্যকর হচ্ছে এই কারফিউ। জরুরি সেবা ছাড়া বাকি সবকিছুই বন্ধ থাকবে সপ্তাহান্তের দিনগুলোতে। মুম্বাই সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও জারি করা হয়েছে লকডাউন। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর পানিতে বেড়েছে লবণাক্ততা। মিঠা পানির এই নদীতে লবণাক্ততার বিষয়টি সপ্তাহ দুয়েক আগে লক্ষ্য করেন স্থানীয়রা। বাউফলের ধুলিয়া গ্রাম এলাকার বাসিন্দারা জানান, লবণাক্ততা বেড়ে যাওয়ায় নদীর পানি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন কাজে নদীর উপর নির্ভরশীল মানুষ পড়েছেন সমস্যায়। তারা জানান, নদীর পানিতে গোসল করলে মাথা চুল আঠালো হয়ে উঠে যাচ্ছে। শুষ্ক মৌসুমে উজানে পানি প্রবাহ কম ও দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় এমন হয়েছে বলে মনে করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এবারে বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর কারণে স্থবির হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার প্রসিদ্ধ মণিপুরী তাঁত শিল্প। ঈদের আগের কেনাবেচাকে সামনে রেখে এই তাঁত শিল্পগুলো সারা দিন খটখট শব্দে মুখর থাকত। করোনা প্রভাবে গত ১ বছরে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার তাঁত শ্রমিক। তাদের ভাগ্যে জোটেনি কোনো প্রণোদনা কিংবা আর্থিক সহযোগিতা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সরকারি সহযোগিতা না পেলে এই তাঁত শিল্পকে এখন বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন তাঁত শিল্পীরা। জানিয়ে দেব সেহরির সময়সূচি। এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশেপাশের এলাকাসহ বিভিন্ন জেলার সেহরির সময়সূচি।
ঢাকা ও আশেপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় রাত 4টা 13 মিনিট, রাজশাহীতে 4টা 18 মিনিট, সিলেটে 4টা 4 মিনিট, চট্টগ্রামে 4টা 11 মিনিট, খুলনায় 4টা 19 মিনিট, বরিশালে 4টা 15 মিনিট, রংপুরে 4টা 12 মিনিট এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 4টা 10 মিনিটে। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। শ্রীলঙ্কার নিগম্বোতে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষে সবার করোনার নেগেটিভ আসায় সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ পেয়েছে মমিনুল হকের দল। আগামীকাল পুরোদমে অনুশীলনের পর 17 ও 18 এপ্রিল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে ঘোষণা করা হবে মূল স্কোয়াড। টেস্ট দলের জায়গা পেতে মুখিয়ে আছেন ব্যাটসম্যান সাইফ হাসান। নিউজিল্যান্ড সফরে দলের সাথে থাকলেও সুযোগ পাননি তিনি। তবে এবার শ্রীলঙ্কায় সুযোগ পেলে নিজের সামর্থ্যে প্রমাণ দিতে চান তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। রান করলে অনেক কনফিডেন্স থাকে, আর আমার মনে হয় ব্যাটিং প্রিপারেশনটা, তারপর ফিটনেস ওয়াইজ এভরিথিং খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই, কিন্তু ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। তো অল ওভার আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো, কনফিডেন্সও ভালো আছে। ইনশাল্লাহ যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। সিটি স্ক্যানের পর ভর্তির বিষয়ে সিদ্ধান্ত। $10,000 করোনা মৃত্যু, একদিনে 94 জন। লকডাউনের দ্বিতীয় দিন রাজধানী ঢাকায় ব্যক্তিগত গাড়ির চাপ। এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ 5 দেশে প্রবাসীদের জন্য। ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি কম, পরিবহন সংকটে চরম ভোগান্তি গার্মেন্টস কর্মীদের। এবং করোনা পরীক্ষার চাপ বাড়ায়, রিপোর্ট আসছে দেরিতে। বিড়ম্বনায় সাধারণ মানুষ, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।